একটা মানুষের দুটো মুখ থাকে, একটা বাইরের জগতের জন্য আর একটা ভেতরের। বাইরের মুখটাই সবাই চেনে, ভেতরের মুখটার সন্ধান কেউ চট করে পায় না। যখন পাওয়া যায় তখন নতুন করে আবিষ্কার করা যায় সেই মানুষটাকে। রোশনির সঙ্গে কলেজ জীবনে কাটানো এতগুলো বছরের মধ্যে কেউই বুঝতে পারেনি তার ভেতরের পাথরের মতো শক্ত হয়ে আছে প্রচুর শোক। রোশনি এখন দুহাতে মুখ ঢেকে কাঁদছে। বহুদিনের জমে থাকা দুঃখ বেরিয়ে আসছে। একরাশ চুল ঘিরে ফেলেছে ওর মুখ, যেন এই ঘর চার বন্ধুর থেকে আড়াল করার চেষ্টা করছে ও নিজেকে। কেঁপে কেঁপে উঠছে ওর শরীর। অর্ণা উঠে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রোশনিকে, হাত বুলিয়ে দিল গায়ে, মাথায়। পৃথা, শ্রমণা আর পারমিতারও চোখে জল। রোশনি যে এতদিন ধরে এমন কঠিন একটা সত্যি তীব্র যন্ত্রণা নিজের বুকে লুকিয়ে রেখেছিল, খোঁজই পায়নি চার বন্ধু। কাঁদুক মেয়েটা, আরও কাঁদুক, চোখের জলে ধুয়ে মুছে যাক ওর সব যন্ত্রণা। হাতের তালুতে দুচোখ মুছে রোশনি ম্লান হেসে অর্ণাকে বলল, জানিস, ভাইটাকে আজও মিস করি। 10 বছরের একটা পুঁচকে ছেলে, কি মিষ্টি ছিল, আমাকে চোখে হারাতো, সব সময় দিদিকে তার চাই। তাকে কিনা আমি, ওকে হারানোর কষ্টটা আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়। প্রতি মুহূর্তে মনে হয় আজও থাকলে কত বড় হতো, পৃথিবী জুড়ে নাম হতো। কিন্তু আমি আবার কেঁদে ফেলল রোশনি। পারমিতা ওর দুটো হাত জড়িয়ে ধরে বলল, আমাদের প্রত্যেকের মনের মধ্যে অসংখ্য ঘর আছে। সেই সব ঘরের খোঁজ পরিবারের লোকেরা কখনো নিয়েছে? মনে তো হয় না। ওই বিভীষিকার মতো রাতগুলোর কথা যদি জানতো তোর পরিবার, তাহলে ওই পথে হাঁটতে হতো না তোকে। এতগুলো বছর পার করে এসেও যে যন্ত্রণা তুই পাচ্ছিস, সেটার বোঝা হয়তো কিছুটা কমতো। এতে তোর তো দোষ নেই রোশনি, দোষ তাদের যারা তোকে প্রয়োজনীয় নিরাপত্তাটুকু দিতে পারেনি। তোর নিজের লোক হয়েও তারা কখনোই ভরসার মুখ হয়ে উঠতে পারেনি। মাথা নিচু করে বসে আছে রোশনি। সে ভাঙা ভাঙা শব্দে বলল, তোদের সব বলতে পেরে না নিজেকে ভীষণ হালকা লাগছে জানিস। মেডিকেল কলেজে পড়ার সময় অনেকবার মনে হয়েছিল তোদের সবটা খুলে বলি, তোরা আমার বন্ধু, মনের কথা একমাত্র তোদেরই বলা যায়। কিন্তু ভয় করতো জানিস, বললে যদি ভুল বুঝিস, যদি ভাবিস আমি আমি অপরাধী, নিজের নিজের ভাইকে খুন করেছি আমি। বিশ্বাস কর, আমি আমি আর মূল্যবোধ ওকে আটকাতো। কিন্তু মনে মনে ছেলেটাকে যে আমারও ভালো লেগেছে। ভীষণ মার্জিত ব্যবহার দেখে মনে হতো ওর ভেতর একটা নরম মন আছে। ওর ব্যাপারে মনে মনে অনেক কিছু ভেবে ফেলেছি, কিন্তু সেভাবে আলাপ হয়নি ওর সঙ্গে। আমার গ্রুপ পার্টি বা আড্ডাতে যখন আসতো, টুকটাক আলগা কথা হতো, একা দীর্ঘক্ষণ গল্প করা হয়ে ওঠেনি। ওই পর্যন্তই হয়তো ব্যাপারটা থেকে যেত। তা হলো না। রাজকুমারের চোখ পড়ল আমার ওপর। আমি কোনোদিনই ডানা কাটা সুন্দরী নই, একটা আলগা চটক আছে, যা প্রায় সব বাঙালি মেয়েরই থাকে। সেটাই বোধহয় টেনেছিল রাজকুমারকে। আমি মনে মনে অনেক দিন ধরেই চাইছিলাম ও কিছু প্রকাশ করুক। যখন করলো আমি বিশেষ কিছু প্রকাশ করিনি, মনের উত্তেজনা চেপে রেখেছিলাম। ও হুমায়ুন আহমেদের অন্ধ ভক্ত ছিল, আমি সুনীল বাবুর। দুই বাংলার সেরা দুই সাহিত্যিকের প্রতি অনুরাগী আমাদের কাছাকাছি এনে দিল। রাজকুমার গল্প, কবিতা এসব লেখে। আমি না লিখলেও সাহিত্যের অনুরাগী, পড়তে ভালোবাসি। ওর সঙ্গে এই সাহিত্য দিয়েই বন্ধুত্বের শুরু, আর সেটা দ্রুত প্রেমে বদলে গেল। প্রেম যে আমাদের হতে পারে ভাবিইনি। এখন মনে হয় আমারই কিছুটা সতর্ক থাকা উচিত ছিল।
নিজের সীমারেখা বোঝা উচিত ছিল, না হলে এই দিন দেখতে হতো না আমাকে। কিন্তু তখন কি করে বুঝবো আগামী আমার জন্য এতটা ভয়ঙ্কর? প্রেম তো নরম নদীর মতো, দুর্যোগ আসবে ভাবতেই পারিনি। যাই হোক, রাজকুমারের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু হয়ে গেল। আমি তখন এমন হাবুডুবু খাচ্ছি যে ওকে ছাড়া আর কিছু কল্পনাই করতে পারছি না। ওর সঙ্গেই লাঞ্চ, ডিনার সব করি। হাসপাতালে কাজের ফুরসত পেলে কফি শপে যাই, দুজন মিলে শপিং করি। মোদ্দা কথা, তখন আমরা দুটো মানুষ জায়গা করে নিয়েছি একে অপরের মনের গভীরে। রাজকুমার আমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারে না, আমিও ওকে চোখে হারাই। প্রেম পর্ব কিছুদিন এগোনোর পর রাজকুমারই একটা প্রস্তাব দিল। ও একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে আর আমি হস্টেলে। ও বলল, হস্টেলে আর থেকো না, আমার ফ্ল্যাটে চলে এসো। আমাদের বিয়ে হয়নি, একসঙ্গে থাকবো তাও। একটু সংকোচ হয়েছিল আমার। বিদেশে এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। রাজকুমার বলল, যখন দুজনেই নিজেদের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছি তখন আর আলাদা থাকবো কেন? প্রথমে আপত্তি করলেও প্রস্তাবে রাজি হয়ে গেছিলাম। একসঙ্গে থাকার লোভটা সামলাতে পারিনি। তাছাড়া আমরা তো বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, একসঙ্গে থাকি আর আলাদা, বার্লিনে কে দেখতে আসছে আমাদের? রাজি হয়ে গেলাম। কেমন যেন সংসার পেতে ফেললাম। নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুনভাবে ঘর গোছানো, সবই ভালো লাগছে। এক প্রকার সংসার পেতে ফেললাম। রাজকুমারকেও চিনলাম নতুন করে। ও মানুষ হিসেবে যে দারুণ, সেটা ওর সঙ্গে থাকতে শুরু করার পর বুঝলাম। আমার প্রতিটা খুঁটিনাটি বিষয়ের উপর ওর নজর থাকত। দারুণ রান্নাও করত। বলতে পারিস, বিয়ের আগেই লিভ ইন করতে গিয়ে আমরা কার্যত স্বামী স্ত্রী হয়ে গেছিলাম। ওই পর্বটা আমার জীবনের সবচেয়ে সুখের সময়। দুনিয়াটা যেন রঙিন হয়ে গিয়েছিল তখন। প্রজাপতির ডানায় ভর করে আমরা উড়ে বেড়াচ্ছি যেন। রাজকুমারদের বাড়ি পাবনায়। একদিন রাতে ডিনার করতে করতে ও বলল, আব্বা আর আম্মি কদিনের জন্য বেড়াতে আসছেন বার্লিনে। লিভ ইন করার দিন শেষ, বিয়ের জন্য রেডি হও। এবার সত্যিকারের সংসারের দায় নিতে হবে। যতই আমরা একসাথে থাকি, এটাও কিন্তু জীবনের নতুন অধ্যায়। ওদের সঙ্গে আলাপ করাবো, দেখবে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন হবে না। আমি তো পাশে আছি। আমি ভীষণ লজ্জা পেলাম। রক্ষণশীল মুসলিম পরিবার, আমি হিন্দুর মেয়ে। আমি জাতপাত মানি না। যতটুকু সামান্য রেশ ছিল, দেশের সীমানা পার করার পর সেসব মুছে গিয়েছিল। কিন্তু রাজকুমারের বাবা মা, হিন্দুর মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে যদি আপত্তি করেন ওরা? রাজকুমার আশ্বস্ত করে বলল, আমরা যতই বিদেশে থাকি না কেন, দেশের মানুষগুলো কিন্তু এখনও সেই পুরনো ধ্যান ধারণা, সংস্কৃতি আঁকড়ে ধরে রেখেছে। তবে আমার আব্বা আম্মিকে আমি চিনি, ওদের মধ্যে ধর্মীয় উত্তাপ তেমন নেই। তুমি হিন্দু বলে ওরা বিয়েতে আপত্তি করবেন না, আমার দৃঢ় বিশ্বাস। তাছাড়া তোমাকে একটা কথা বলিনি, আমি কিন্তু মাকে তোমার ব্যাপারে খানিকটা বলেছি। তবে একটা ব্যাপার, বিয়ের আগে আমাদের একসঙ্গে থাকাটা আব্বা আম্মি মেনে নাও নিতে পারেন। তার চেয়েও বড় কথা, বিয়ের আগে আমি কোনো রকম ঝুঁকি নিতে রাজি নই। তোমাকে কেউ ভুল বুঝুক, সেটা আমি চাই না। রাজকুমারের কথা শুনে আমার চোখে জল এসে গেল। রাজকুমার সত্যি বড় মনের মানুষ। তখন কি আর জানতাম আমার জন্য এমন কিছু অপেক্ষা করে রয়েছে যা আমার চেনা পৃথিবীটাকে বদলে দেবে।